ক্লাস 12 এবছর যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য যে এবিটিএ টেস্ট পেপার আছে দর্শনের আমি লজিকগুলো আলোচনা করছি। দেখো 6 নাম্বার সেটটা আজকে আলোচনা করছি 219 পাতায়। যাদের হয়ে গিয়েছে খুব ভালো কথা, যাদের হয়নি তারা অবশ্যই দেখো, যাদের হয়ে গিয়েছে তারা দেখে একবার রিভাইজ করে নাও, রিভাইজ করে নিলেও তোমরাই লাভবান হবে। দেখো 1 নাম্বার গুণ পরিমাণ নির্ণয় করতে দিয়েছে, বাক্য আছে বাক্যটাকে বচন করতে হবে। অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি অসাধু, এটা আয় বচন হবে, কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। এটা যখন বচন বেরিয়ে গেল তখন গুণ পরিমাণ নির্ণয় করতে হবে। আয় বচনের গুণ হচ্ছে সদর্থক, ঠিক আছে, গুণ হচ্ছে সদর্থক, আর পরিমাণ হচ্ছে পরিমাণ হচ্ছে বিশেষ, আয় আর ও হচ্ছে বিশেষ পরিমাণ, তাহলে পরিমাণ হচ্ছে বিশেষ, ঠিক আছে। গুণ পরিমাণ নির্ণয় করা খুবই সহজ। বেশ, তারপরে দেখো মানুষ কখনোই দেবতা হতে পারে না। এই যে এইটা বাক্য আছে, বাক্যটাকে বচন করাটা প্রথমে শিখতে হবে। হ্যাঁ, মানুষ কখনোই দেবতা হতে পারে না। যে স্ট্রাকচার আছে ই বচনের, কোনো মানুষ নয় দেবতা, ই বচনটা পেলাম, এটা কিন্তু অবশ্যই লিখতেই হবে বচনটা। হ্যাঁ, যাদের বচন হয় নাই তারা কিন্তু এগুলো এখন করতে গেলে খুব মুশকিল, তারা আগে বচনটা শেখো। গুণ সমান হচ্ছে নঙর্থক, এই নয় আছে বলে নঙর্থক, আর পরিমাণ সমান হচ্ছে সামান্য, ঠিক আছে। বেশ, তারপর দেখো কেবলমাত্র সাম্যবাদীরাই প্রগতিশীল, তাহলে সকল প্রগতিশীলটা চলে এলো আগে, সকল প্রগতিশীল হয় সাম্যবাদী, ঠিক আছে। গুণ হচ্ছে সদর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য। তারপর দেখো সব শিক্ষিত মানুষ ভদ্র নয়, হ্যাঁ সবাই নয় আর কি, কোনো কোনো বটে, কোনো কোনো শিক্ষিত মানুষ নন ভদ্র মানুষ। গুণ নঙর্থক, পরিমাণ হচ্ছে বিশেষ। এরপরে চলো দেখবো আমরা বিবর্তনের আবর্তন করো। ত্রিভুজ গোলাকার নয়, মানে ত্রিভুজ গোলাকার নয়, কোনো ত্রিভুজ নয় গোলাকার, এরকম হবে, দেখি চলো। দেখো বচন দেখো, কোনো ত্রিভুজ নয় গোলাকার, বিবর্তনীয়। এবার বিবর্তন এ বচনে, এই বচনে বিবর্তন হচ্ছে এ। সকল ত্রিভুজ হয় অগোলাকার বস্তু, বিবর্তিত অবলিক আবর্তনীয়। এ থেকে আয় হয়। কোনো কোনো অগোলাকার মানে আবর্তন তো উল্টো পাল্টা, কোনো কোনো অগোলাকার হয় ত্রিভুজ, ব্র্যাকেটে আবর্তিত। 2 নাম্বার দেখো সব আবেদনকারীরাই সত্যনিষ্ঠ নয়, মানে সবাই সত্য নয় আর কি। কোনো কোনো আবেদনকারী ব্যক্তি নয় সত্যনিষ্ঠ ব্যক্তি, ও বচন হয়েছে, ও বচনে বিবর্তন হয়েছে আয় বচন। কোনো কোনো আবেদনকারী ব্যক্তি হয় অসত্যনিষ্ঠ ব্যক্তি, বিবর্তিত হয়ে গেল। এবার এর আবর্তন করতে বলেছে মানে আবর্তনীয়, ঠিক আছে। আয় থেকে আয়, কোনো কোনো অসত্যনিষ্ঠ ব্যক্তি হয় আবেদনকারী ব্যক্তি, ব্র্যাকেটে হলো আবর্তিত, ঠিক আছে, হয়ে গেল। বেশ, তারপর দেখো কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা পরোপকারী হয়, তাহলে কদাচিৎ থাকলে পরে ও বচন হয়, হ্যাঁ, তাহলে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় পরোপকারী ব্যক্তি, ব্র্যাকেটে বিবর্তনীয়, ও বচনে বিবর্তন আয়। কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় অপরোপকারী, অ হয়ে যায়, তাহলে অপরোপকারী ব্যক্তি। বেশ, বিবর্তিত হয়ে গেল, একে আবার আবর্তন করবো, তার জন্য আবর্তনীয় কথাটা লিখলাম। এরপরে লিখলাম আয় থেকে আয়, কোনো কোনো অপরোপকারী ব্যক্তি, অপকারী ব্যক্তি হয় স্বার্থপর ব্যক্তি, হয়ে গেল, এটা ক্লিয়ার। বেশ, এরপরে দেখো সৈন্য মাত্রই দেশপ্রেমিক, বচন করবো আগে, সকল সৈন্য হয় দেশপ্রেমিক, ব্র্যাকেটে বিবর্তনীয়। এ বচনে বিবর্তন হয় ই বচন, সকল সৈন্য নয়, না এই বচনে কোনো কোনো সৈন্য নয় অদেশপ্রেমিক, অ লাগাবো এর সঙ্গে, বিবর্তিত অবলিক আবর্তনীয়, ঠিক আছে। বেশ, তারপরে দেখো ই দেখো কোনো অদেশপ্রেমিক নয় সৈন্য আবর্তিত, হয়ে গেল এটা। তাহলে দেখো এরপরে আমরা চলে যাব বৈধতা বিচারে। বৈধতা বিচার দেখো, তাহলে ওই বলতে কিন্তু আমার এই 3 মিনিট 3.5 মিনিট লাগলো, কিন্তু লিখতে অনেকটাই টাইম লাগবে, তোমাদের লিখতে 15-20 মিনিট লাগবে, এটা যেটা বলা হলো এতক্ষণ। তারপরে দেখো দেখো বৈধতা বিচার, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা এই সকল বৈধ ন্যায়ের মতো এতেও 3 পদ আছে, এটা আগে একবার হয়েছে, এই একই ধরনেরই জিনিস দিয়েছে, একই ধরনের জিনিস। তাহলে দেখো তর্কবিদ্যা সম্মত রূপ কি করব, কেননা আগে একটা সিদ্ধান্ত, এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট ন্যায়, সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট ন্যায়। আগেরটা একই, বোধহয় 2 পেজ আগে ছিল এটা। এই আকারটা দেখে নাও তোমার উত্তরের সঙ্গে মিলিয়ে। লিখলাম কি সকল পি হয় এম, সকল পি হয় এম, এস হয় এম, এস হয় এম, এস হয় পি, এস হয় পি, দেখে দেখে লিখলাম। সংস্থানটাও দেখে দেখে লিখবো, দেখো কি করে লিখলাম, পি এম দাগ দিলাম, পি এম, এই জায়গাটা ফাঁকা রাখলাম। এখন এস এম, এস এম দাগ দিলাম, এম এ এম এ বন্ধু পাতালাম, মানে এম এ মিল করে দিলাম, তাহলে এই রকম চিহ্ন হলে দ্বিতীয় সংস্থান হয়, ঠিক আছে। বেশ, মূর্তিটা কি করে, মূর্তিটা এই যে এ এ এ মানে
আমরা বচনটা দেখলাম, গুণ পরিমাণের আকারটা দেখলাম যে এ এ এ মূর্তি। তারপরে দেখো অব্যাপ্য হেতু দোষ কি করে হলো, এটা আমরা শিখেছি 6টা দোষের মধ্যে যেটা হবে। দেখো এম এখানেও ব্যাপ্য হয় নাই, এখানেও ব্যাপ্য হয় নাই, নিয়মে বলা হয়েছে এম মানে হেতুপদ আর কি, ঠিক আছে। নিয়মে বলা হয়েছে হেতুপদ যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে দোষ হবে, দোষটার নাম হবে অব্যাপ্য হেতু দোষ। তাহলে এম এখানে একবারও ব্যাপ্য হয় নাই, কেন ব্যাপ্য হয় নাই বলি, এ বচনে বিদ্যেয় স্থানে থাকায় ব্যাপ্য হয় নাই, আবার এ বচনে বিদ্যেয় স্থানে থাকায় ব্যাপ্য হয় নাই, কাজেই এম অব্যাপ্য হয়েছে, তার জন্য যুক্তিতে দোষ হয়েছে। কি লিখবো, বিচার লিখবো, দেখো যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্য দুটিতে হেতুপদকে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু এখানে তো একবারও ব্যাপ্য হয় নাই। কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিদ্যস্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, কাজেই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, এরপর একটা দেখো, রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক। এটা কেননার আগে একটা সিদ্ধান্ত, রবীন্দ্রনাথ একজন দার্শনিক, তাহলে রবীন্দ্রনাথ হন একজন দার্শনিক। হ্যাঁ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ হন একজন দার্শনিক। রবীন্দ্রনাথ হন কবি, সকল কবি হয় দার্শনিক। কি করে করলাম, কেননা আগে সিদ্ধান্ত, রবীন্দ্রনাথ হন দার্শনিক লিখেছি, তারপর তিনি হলেন কবি, তিনি মানে রবীন্দ্রনাথের সম্পর্কে বলতে চাইছেন, তার জন্য তিনি রবীন্দ্রনাথ হন কবি আর সব কবিরাই দার্শনিক, তার মানে সকল কবি হয় দার্শনিক। এইভাবে করতে হবে, এসটা সবসময় মনে রাখবে এই বাক্যে থাকবে, পিটা সবসময় মনে রাখবে এই বাক্যে থাকবে। বেশ, এই দেখে দেখে আকারটা লিখে দেবো। দেখো সকল এম হয় পি, সকল এম হয় পি, দেখে দেখে লিখলাম তো, এস হয় এম, এস হয় এম, এস হয় পি, এস হয় পি, হন আছে হনটাই লিখলাম, ঠিক আছে। এবার এইটা দেখে দেখে সংস্থান বলে পয়েন্ট করবো, এইটা দেখে দেখে লিখবো এম ড্যাশ পি, এম ড্যাশ পি, এস ড্যাশ এম, এস ড্যাশ এম লিখে দিলাম, এম এম এ যোগ করে দিলাম। এটা কোন সংস্থান, এই রকম চিহ্ন হলে উল্টো জেড হলে প্রথম সংস্থান, ঠিক আছে। বেশ, তারপরে দেখো মূর্তি, মূর্তি কি এ এ এ, কোনটা এ এ এ, এই দিকটা দেখে করলাম মূর্তি, বৈধ মূর্তি হলে অন্যরকম হবে। বেশ, তারপর দেখো দোষ, দোষ নাই কিন্তু ক্রস চিহ্ন হলো, যুক্তিটি বৈধ, দোষ নাই কেন, দোষ নাই কেন এইখানটা দেখে দেখে নেবো। চতুষ্পদী দোষ, এইটাতে চতুষ্পদী 4টে পদ নাই। বেশ, ব্যাপ্যতা সংক্রান্ত 3টে দোষ আছে, এম একবার ব্যাপ্য হয়ে গেছে মানে অব্যাপ্য হেতু দোষ নয়, এস এইখানে ব্যাপ্য হয়ে গেছে তার মানে পক্ষ দোষ নয়, পি এইখানে ব্যাপ্য হয় নাই, এখানেও ব্যাপ্য হয় নাই, তার মানে সাধ্য দোষ নয়, 4টে হলো না। দুটি নাবাচক যুক্তিবাক্য নাই, দুটি বিশেষ যুক্তিবাক্য নাই, তোমার 6টা দোষ হলো না মানে বৈধ, ঠিক আছে। যুক্তিটি একটি আরোহণ মানের দৃষ্টান্ত, যুক্তিটি বৈধ হয়েছে কারণ যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মগুলি যথাযথভাবে পালন করেছে এবং প্রথম সংস্থানের বারবারা বৈধ মূর্তি হয়েছে। তাহলে এখানে আমার বারবারা হয়েছে, তাহলে এই জায়গায় যখন আমি এ এ এ লিখছি, তাহলে এই জায়গায় লিখে দেবো বারবারা, বি এ আর, বি এ আর এ, এই কথাটা কিন্তু আমি এখানে লিখবো, ঠিক আছে। এরপরে দেখো যে দোষ বিচারে চলে এসেছি, শীতের পরে বসন্ত আছে, সুতরাং শীত হলো বসন্তের কারণ, এটা প্রতিটা পেজেই আসছে গো। দেখো 1 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 2 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 3 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, শীত সমান কারণ, বসন্ত সমান কার্য, সহকার্যের একটিকে অপরটি কারণ বলে মনে করা দোষ। দেখো যুক্তিটা একটি আরোহণ মানে দৃষ্টান্ত, যুক্তিতে দোষ ঘটেছে কারণ শীত ও বসন্ত হলো সহকার্য। হ্যাঁ, আগে বারবার বলেছি বলে এটা তাড়াতাড়ি বলে দিলাম, কিন্তু ভুলবশত এই সহকার্যের একটিকে অপরটি কারণ বলা হয়েছে, কিন্তু এরা উভয়ই একে অপরের কারণ নয়, এদের পেছনে রয়েছে একটি মূল কারণ, তা হলো পৃথিবীর বার্ষিক গতি। কিন্তু এখানে মূল কারণ সম্পর্কে না জেনে দুটি কার্যের মধ্যে যে কোনো একটিকে কারণ বলে মনে করা হয়েছে, কাজে যুক্তিটির দোষ ঘটেছে এবং সহকার্যের একটিকে অপরটি কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। বেশ, তাহলে তার পরেরটা দেখবো আমরা, পেচ্চার ডাক। পেচ্চার ডাক অবশ্যই অশুভ, কেননা অগ্নিকাণ্ডের আগের দিন রাত্রে সকলে পেঁচার ডাক শুনেছিল। তার মানে কি বলতে চাইছে, যে পেঁচার ডাক খারাপ, কেননা যেদিন আগুন লেগেছিল তার আগের দিনই সবাই শুনেছিল পেঁচা ডেকেছিল। তাহলে পেঁচা মানে বলতে চাইছে যে পেঁচা ডাকে নাই, অগ্নিকাণ্ড হয় নাই, পেঁচা ডেকেছে, অগ্নিকাণ্ড হয়েছে। তাহলে এটাকে আমরা এই রকম যুক্তি হিসাবে লিখবো, দেখো কি লেখা হয়েছে, তর্কবিদ্যা সম্মতরূপ অগ্রবর্তী ঘটনা আর ডান দিকে হয়েছে অনুবর্তী ঘটনা। অগ্রবর্তী ঘটনায় একটা শতর্থক দৃষ্টান্ত, একটা নঙ্গর্থক দৃষ্টান্ত কিন্তু আমরা লিখবো, যেহেতু এইটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগ, তাহলে ব্যতিরেকি পদ্ধতিতে একটা নঙ্গর্থক দৃষ্টান্ত পাবো, একটা শতর্থক দৃষ্টান্ত পাবো। তার মানে হচ্ছে পেঁচা ডাক শুনেনি, অগ্নিকাণ্ড ঘটেনি। শতর্থক দৃষ্টান্তে পেঁচার ডাক শুনেছে, অগ্নিকাণ্ড ঘটেছে, তার মানে বোঝাতে চাইলো যে পেঁচার ডাকটাই হচ্ছে কারণ আর অগ্নিকাণ্ডটাই কার্য, কিন্তু দোষটা হচ্ছে কাকতালীয় দোষ। কাকতালীয় দোষ কেন হয়েছে দেখো, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ
পেঁচার ডাকের সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। সত্যিই তো, পেঁচার ডাকের সঙ্গে অগ্নিকাণ্ডের কি কার্যকারণ সম্পর্ক আছে বলো? কার্যকারণ সম্পর্ক নেই। অথচ অগ্নিকাণ্ডের আগে পেঁচা ডেকেছে বলে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে পেঁচার ডাককে অশুভ বলা হয়েছে। তাই যুক্তিটি আরোহ অনুমানের নিয়ম লঙ্ঘন করেছে এবং ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দোষ বিচারগুলো লিখবো, তাহলে পুরো 4-এ 4 পেয়ে যাব। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে, এক লাইক করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, পরের সেটটা আলোচনা করছি।